হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি ফুল মক টেস্ট 8, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের 10টি, মোট 40টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, পরবর্তীতে আমার উত্তরের সঙ্গে তোমরা সঠিক উত্তরটা মিলিয়ে নেবে এবং প্রত্যেকে ভিডিওর শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে কার কত স্কোর হয়েছে, কারণ তোমরা সব প্রত্যেকেই দেখেছো গ্রুপ সির প্রশ্ন যথেষ্ট সোজা হয়েছে, তাই তোমাদেরকে প্রত্যেককেই 40-এর মধ্যে 38 থেকে 40 তুলতে হবে। এইভাবেই তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মক টেস্টে চলে যাওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে, সম্প্রতি খেলাধুলায় ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে কে পদ্মশ্রী পুরস্কার পেলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হরমনপ্রীত কৌর। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রম। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 1857 সালের বিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, কলকাতা শহরের জনঘনত্ব কত আনুমানিক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 24,000 পার বর্গ কিমি, অর্থাৎ প্রতি বর্গ কিমিতে 24,000। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটির মাধ্যমে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়? তোমরা প্রত্যেকেই গ্রুপ সির প্রশ্ন দেখেছো, প্রকল্প থেকে একটা প্রশ্ন ছিল পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। তোমরা প্রত্যেকটা প্রকল্প ভালোভাবে দেখে যাবে গুরুত্ব সহকারে। পশ্চিমবঙ্গ সংক্রান্ত সমস্ত তথ্যগুলোকে একটু ভালো করে দেখে নিও, পরীক্ষাতে আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ঐক্যশ্রী। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে, MNREGA-তে নারীদের ন্যূনতম কত শতাংশ অংশগ্রহণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 33%। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্পিকার বা অধ্যক্ষ। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, হিন্দি সাহিত্যে গোদান উপন্যাসটি কার রচনা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রেমচাঁদ। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উত্তরবঙ্গের নদী? তাহলে অপশানগুলো দেখো, রায়ঢাক, জলঢাকা, কালজানি। দেখো এই তিনটি হচ্ছে যে উত্তরবঙ্গের নদী। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উপরের সবগুলো। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে
অপশান সি সচিন তেন্ডুলকর। এরপর নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্নে কি বলেছে? ঝুমুর গান কোন অঞ্চলের ঐতিহ্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ। এরপর নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কলকাতায় কে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্নে কি বলেছে? স্ক্যানার কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইনপুট ডিভাইস। এরপর নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উত্তরপ্রদেশ। এরপর নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্নে কি বলেছে? 2026 সালের বা 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হয়েছেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অভিনব বিন্দ্রা। গ্রুপ সিতে নীরজ চোপড়া থেকে একটা কোশ্চেন এসেছিল, তোমরা প্রত্যেকে দেখেছো। এরপর নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কি বলেছে? এমএস এক্সেল নিম্নের কিসের জন্য সাহায্য করে বা কিসের কাজে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গণনা করা। এরপর নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? পশ্চিমবঙ্গের কোন সরকারি প্রকল্পে ট্যাব বিতরণের কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ তরুণের স্বপ্ন। এখানে প্রকল্পের না হয়ে প্রকল্পে হওয়া উচিত ছিল, প্রশ্নটা একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে। এরপর নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে কি বলেছে? কলকাতার নিকটবর্তী বাটানগর বিখ্যাত কোন শিল্পের জন্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চর্মশিল্প। এরপর নেক্সট প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্রানাইট। এরপর নেক্সট প্রশ্ন রিজনিং এর প্রথম প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা 4টে অপশান দেখে নিই। অপশানগুলো কি বলেছে? এলাচ, পেঁয়াজ, লবঙ্গ আর কালো মরিচ। দেখো এই 4টি অপশানের মধ্যে অপশান বি অর্থাৎ পেঁয়াজ, এটা হচ্ছে এক ধরনের সবজি অর্থাৎ গাছের কন্দ। অপরদিকে দেখো এলাচ, লবঙ্গ, কালো মরিচ এগুলো সব হচ্ছে যে মশলা জাতীয় গাছের বিভিন্ন অংশ। তাহলে এখানে অপশান বি অর্থাৎ পেঁয়াজ হয়ে যাবে আলাদা, আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্নে দেখো এখানেও বলেছে নিচের কোনটি আলাদা? অপশানগুলো দেখে নাও কি বলেছে? ধৈর্য, লোভ, সততা আর কৃতজ্ঞতা। দেখো এই 4টি অপশানের মধ্যে অপশান বি অর্থাৎ লোভ, এটা হচ্ছে যে নেতিবাচক গুণ বা বৈশিষ্ট্য। অপরদিকে দেখো ধৈর্য, সততা, কৃতজ্ঞতা এগুলো সব ইতিবাচক গুণ বা বৈশিষ্ট্য। তাহলে এখানে অপশান বি অর্থাৎ লোভ হয়ে যাবে আলাদা। এরপর নেক্সট প্রশ্নটা দেখো কি দেওয়া রয়েছে? রেঙ্গুন ইরাবতী কোটা কি হবে? অর্থাৎ রেঙ্গুনের সঙ্গে ইরাবতী যা সম্পর্ক কোটার সঙ্গে একই সম্পর্ক কার হবে? দেখো রেঙ্গুন এই শহরটি কোথায় অবস্থিত? ইরাবতী নদীর তীরে অবস্থিত। একই রকমভাবে কোটা এই শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন নিরক্ষরতা শিক্ষা বন্যা কি হবে? অর্থাৎ নিরক্ষরতার সঙ্গে শিক্ষার যা সম্পর্ক বন্যার সঙ্গে একই সম্পর্ক কার হবে? দেখো শিক্ষার মাধ্যমে বা শিক্ষার দ্বারা নিরক্ষরতা
দূর করা হয় বা দূর করা সম্ভব। সেই একই রকমভাবে বাঁধের দ্বারা বা বাঁধের মাধ্যমে বন্যা প্রতিহত করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান ডি অর্থাৎ বাঁধ। এরপর নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তাহলে আমরা এখানে কোশ্চেন ফিগারটা দেখে নিই, নির্দিষ্ট ক্রম অনুসারে রয়েছে। দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কী ক্রম অনুসরণ করেছে। দেখো এই চিত্রটা ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো 90 ডিগ্রি ঘুরেছে। এরপরে দেখো ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরেছে। এরপরে ঠিক চিত্রটা ঠিক 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ এই জিনিসটা এখানে চলে আসবে। তাহলে দেখো আমরা উত্তরচিত্রে কোথায় দেখতে পাচ্ছি? দেখো উত্তরচিত্রে দেখা যাচ্ছে এইটা আর এইটা, দুটো দেয়া রয়েছে। এবার দেখো এই দুটো অপশানের মধ্যে যখন এটা ঠিক 90 ডিগ্রি ঘুরবে, এই জিনিসটা এইরকম জায়গাতে চলে আসবে। অর্থাৎ এটা চলে আসবে ঠিক এইরকম জায়গাতে। তাহলে এটা কোথায় রয়েছে দেখো? অপশান এ এর মধ্যে রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্নটা দেখো, এখানেও আমরা প্রথমে কোশ্চেন ফিগারটা দেখে নিই। কোশ্চেন ফিগারটা দেখো, একটা বৃত্তাকার চিত্র দেয়া রয়েছে এবং তার মধ্যে 3টে দেখো সিম্বল দেয়া রয়েছে। একটা হচ্ছে বর্গক্ষেত্র, আরেকটা বৃত্ত মতো করা আছে, আর একটা হচ্ছে যুক্ত চিহ্ন দেয়া রয়েছে। দেখো প্রথমের সঙ্গে দ্বিতীয়টার কি মিল রয়েছে? দেখো এই সিম্বলগুলো প্রত্যেকটা সিম্বলই ঘড়ির কাঁটার দেখো ঠিক দিকে কীরকম ঘুরেছে দেখো, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটা এখানে ছিল এখানে এসছে। এক ঘর করে অবস্থানে পরিবর্তন করেছে। পরবর্তী দেখো এটা এখান থেকে এখানে গেছে, এখানে এসেছে অর্থাৎ। তারপরে এখান থেকে এসেছে যুক্ত চিহ্নটা এখানে। এরপরে দেখো এই যুক্ত চিহ্নটা এইরকম জায়গাতে হবে। তাহলে এইরকম জায়গাতে কোথায় রয়েছে যুক্ত চিহ্নটা? এরপরের চিত্রতে যুক্ত চিহ্নটা এই জায়গাতে হবে। তাহলে দেখো এটা শুধুমাত্র অপশান সিতে দেয়া রয়েছে। তাহলে তোমরা বাকিগুলো একটু দেখে নেবে। তাহলে বৃত্তটা এই জায়গায় আসবে আর বর্গাকার চিত্রটা এই সিম্বলটা এখানে আসবে। দেখো তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বরটা দেখো, একটা বিবৃতি দেওয়া রয়েছে। প্রথমে আমরা বিবৃতিটা সুন্দর করে পড়ে নিই। একটা চিত্র এঁকে নিতে হবে আমাদেরকে। এখানে দেখো কী বলেছে, কিছু দিন হলো রাত্রি। তাহলে এখানে দেখো আমরা প্রথমে দিন, কিছু দিন বলেছে রাত্রি। তাহলে কিছু দিন রাত্রি, তাহলে দিনের মধ্যে কি পড়বে? রাত্রি। এবার কি বলেছে? সমস্ত দিন হলো, সমস্ত দিন হলো তারা। সমস্ত দিনকে আবার কি বলেছে? সমস্ত দিন হচ্ছে যে তারা। সমস্ত দিন তারা। আবার কি বলেছে? সমস্ত তারাই হলো গ্রহ। সমস্ত তারা গ্রহ। তাহলে আবার একটু বেড়ে যাবে এটা, এটা হয়ে যাবে গ্রহ। তাহলে দেখো এবার সিদ্ধান্তে কি বলেছে, বিবৃতি অনুসারে আমরা সিদ্ধান্ত নেব। কিছু গ্রহ হলো দিন, কিছু গ্রহ হলো দিন। দেখো কিছু গ্রহ হলো দিন, অবশ্যই কিছু গ্রহ দিন। তাহলে এটা অবশ্যই সত্য। তারপর বলছে কিছু তারা হলো দিন। তারপর দেখো এখানে কিছু তারা, তারাও দিন। তাহলে এটা হয়ে যাবে সত্য। তাহলে আমাদের সঠিক বিকল্প কী হবে এখানে? উভয়ই সত্য। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর দেখো, এখানে একটা বক্স দেওয়া রয়েছে এবং এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ এখানে যে মিসিং নাম্বারটা আছে সেটাকে এখান থেকে উত্তর থেকে খুঁজে নিয়ে সঠিক উত্তরটা করতে হবে। কি বলেছে? উপরের বক্সটি উপযুক্ত সংখ্যা দ্বারা পূর্ণ করো। ঠিক এইরকমই একটা তোমাদের গ্রুপ সি এক্সামে দিয়েছিল। দেখো এখানে 23, 63 আর 34 হয় এইভাবে আমাদেরকে দেখতে হবে, নাহলে এভাবে দেখতে হবে, হরাইজন্টালি নাহলে ভার্টিক্যালি। তাহলে প্রথমে হরাইজন্টালি দেখি। দেখো এই 23 গুণিত যদি 2 করি তাহলে আমাদের কতই হচ্ছে? 23 আর 2 গুণ করলে হয়ে যাবে 46। তার সঙ্গে কত যোগ করব? এই 34-এর অর্ধেক অর্থাৎ 17। এটা যোগ করলেই হয়ে যাবে মাঝেরটা। তাহলে কী হয়ে যাচ্ছে? 63। ঠিক একই রকমভাবে দেখো 31
গুণিত যদি 2 করি তাহলে কত হয়ে যাবে? 62 যুক্ত 28 অর্ধেক কত? 14। তাহলে কত হয়ে যাবে এখানে? 6 আর 7 76। তাহলে এখানে দেখো, এখানেও একই রকমভাবে 27 গুণিত 2 করলে কত হচ্ছে? 27 দুগুণে 54 যুক্ত 9 করলে কত হবে? 63। তাহলে দেখো এখানে তাহলে কি বসবে? এখানে হবে 76। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ 76। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বরে দেখো একটা ব্লাড রিলেশন দিয়ে রয়েছে। কি বলেছে ব্লাড রিলেশনের প্রশ্নে? বলছে অরুণ বলল এক ওই মেয়েটি হলো আমার মায়ের নাতির স্ত্রী, মেয়েটি অরুণের কে হয়? তাহলে অরুণ কি বলছে? ওই মেয়েটি হলো আমার মায়ের। তাহলে অরুণের মায়ের নাতির স্ত্রী, তাহলে কি হবে? তাহলে অরুণের ছেলে বা মেয়ে, তাদের ছেলে বা মেয়ে দুজনের মধ্যে যে কোনো একজনের কি হবে? ছেলের তার আবার স্ত্রী, তার স্ত্রী। তাহলে এখানে কি বলছে? মেয়েটি অরুণের কে হয়? অর্থাৎ এই তার ছেলের স্ত্রী অরুণের কে হবে? অরুণের পুত্রবধূ। তাহলে তার ছেলের স্ত্রী কি হবে? অরুণের পুত্রবধূ। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন। এরপরে দেখো কি বলেছে? এটা একটা ব্লাড রিলেশন একটা প্রশ্ন দেওয়া রয়েছে। কি বলছে? এ হলো বি এর ভাই, সি হলো এ এর মা। এভাবে আমরা না পড়ে সরাসরি আমরা একটা থেকে একটা রেখাচিত্র অঙ্কন করে নিই। তাহলে এ হলো বি এর ভাই, তাহলে এখানে দেখো বি এর ভাই হচ্ছে এ, তাহলে বি এর ভাই। এবার কি বলেছে? সি হলো এ এর মা, এর ধরলাম মা হচ্ছে যে সি, তাহলে সি এর মা। এবার কি বলেছে? ডি হলো সি এর বাবা, আবার সি এর বাবা বলেছে ডি, তাহলে সি এর বাবা ডি। তাহলে দেখো এবার কি বলেছে? ই হলো বি এর পুত্র, বি এর আবার পুত্র বলেছে ই, ই হচ্ছে বি এর পুত্র। এবার এখানে বলেছে ডি এ এর কে হয়? দেখো ডি আর এ এদের মধ্যে কি সম্পর্ক? ডি এর কি মায়ের বাবা, অর্থাৎ কে হবে? এর তাহলে হয়ে যাবে দাদু। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ ডি এর কে হয়? দাদু হয়। এরপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? দুটি সংখ্যার গোসাগু 16 এবং তাদের সমষ্টি 128, এরকম কত জোড়া সংখ্যা হতে পারে? এগুলোর ক্ষেত্রে দেখো সমষ্টি যেটা দেওয়া রয়েছে অর্থাৎ 128, এটাকে আমরা গোসাগুতে প্রথমে ভাগ করে নেব। গোসাগুতে এটাকে ভাগ করলে 16 দিয়ে 128কে ভাগ করলে কত হবে? 8। তাহলে সংখ্যা দুটোর যোগফল 8 হবে। আবার কীরকম হবে? যোগফলগুলো পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে দেখো 1 আর 7 এই দুটো যোগ করলে 8 হচ্ছে। আবার এটা হচ্ছে পরস্পর মৌলিক 1 আর 7। আবার দেখো 3 আর 5 এটা যোগ করলেও 8 হচ্ছে, এটাও পরস্পর মৌলিক। আরেকটা হতে পারে 2 যুক্ত 6 যদি করি সেক্ষেত্রেও 8 হচ্ছে, কিন্তু 2 আর 6 এটা পরস্পর মৌলিক নয়, কারণ 6কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে না। তাহলে কটা হচ্ছে? এখানে সংখ্যা জোড়া বলেছে, তাহলে দেখো এখানে দুটো হচ্ছে, এরকম কত জোড়া বলেছে, তাহলে কি হবে? 1 জোড়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এরপর নেক্সট অঙ্ক 32 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? 13 এর প্রথম 17টি গুণিতকের গড় কত হবে? তোমরা পরীক্ষার সময় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আগে, কারণ গ্রুপ সিতে একটা প্রশ্ন ছিল 9 এর বর্গের বর্গমূল কত? অনেকেই ভুল করেছে। তোমরা প্রশ্নটা ভালো করে আগে পড়ে নেবে, সময় যথেষ্ট থাকবে। তাহলে এখানে কি বলেছে? 13 প্রথম 17টি গুণিতকের গড়। তাহলে এটা শর্টকাট একটা পদ্ধতি আছে, তাহলে কত হবে? 13 গুণিত 17টি বলছে, তাহলে যতটি বলেছে তার থেকে একটা বেশি নেবে 18, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি হয়ে যাবে? 13 গুণিত 2 9 18। তাহলে 9 13 গুণ করলে কত হবে? 9 3 7 7, হাত থেকে 2,
তাহলে কত হবে 117। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 33 নম্বর দেখো অঙ্কটা কী বলেছে, বিরাট কোহলির 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে, অর্থাৎ 11টা ইনিংসে একটা নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং ফলে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত হবে? এটা ব্র্যাকেটের মধ্যে হবে না। দেখো তাহলে আমরা গড়টাকে নির্দিষ্ট গড়টাকে আমরা ধরলাম এক্স ধরে নিই। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? তাহলে 11তম ইনিংসের গড় এক্স হলে তাহলে কত রান করেছে? 11 গুণিত এক্স যুক্ত তাহলে কত হচ্ছে 12। তাহলে এখানে কত 120 যোগ হয়ে যাবে বাই কত হয়ে যাবে? তাহলে দেখো মোট 12টা ইনিংস, তাহলে বাই 12 ইকুয়াল টু কত হবে? তাহলে গড় কত পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, আগে এক্স ছিল, তাহলে এক্স প্লাস 5। তাহলে দেখো আমরা এখান থেকে কী করতে পারি? তাহলে 11x প্লাস 120 সমান 12x প্লাস 60। তাহলে অতএব এক্স সমান কত হয়ে যাবে? 60। এটা শর্টকাট আছে, একদম 3 সেকেন্ডে করতে পারবে। দেখো তার কত বৃদ্ধি পেয়েছে? 12তম ইনিংসে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট কত বৃদ্ধি পাবে? তাহলে 12 × 5, 5 বারং কত হচ্ছে? 60। এভাবেও করতে পারো তোমরা। তাহলে এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 34 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ভাগশেষ থাকবে? তাহলে দেখো আমরা প্রথমে একটা দেখে নেবো, এখানে কী বলা আছে 4, 5, 6। তাহলে দেখো প্রত্যেকটা এখানে যতগুলো অপশান আছে, তাহলে 5 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা 2 প্রত্যেকটা সংখ্যা থেকে বিয়োগ করে নিই। তাহলে এটা থেকে 2 বিয়োগ করলে কত হবে? 55। এটা থেকে 2 বাদ দিলে কত হবে? 57। এখান থেকে 2 বাদ দিলে কত হবে? 59। আর এখান থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 61। এই চারটে সংখ্যার মধ্যে 5 দ্বারা বিভাজ্য কী হবে? 55। এটাই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 35 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত দেওয়া রয়েছে কত? 4:3 ও তাদের ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আয় কত বলেছে? 4:3। ব্যয় আবার কত বলেছে? 3:2। দেখো প্রত্যেকে বছরে 600 টাকা করে সঞ্চয় করেছে, তাহলে আয় ব্যয় এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। তাহলে সেটাই হচ্ছে যে বলেছে কত? 600। তাহলে বলছে এর বার্ষিক আয় কত? তাহলে বার্ষিক আয় কত হবে? 4 × 600 সমান কত হয়ে যাবে? 2400। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এরপর নেক্সট অঙ্ক 36 নম্বর অঙ্কটা কী বলেছে, বিমলের আয় কমলের চেয়ে 30% বেশি হলে কমলের আয় বিমলের চেয়ে কত কম? তাহলে দেখো বিমলের আয় কমলের চেয়ে 30% বেশি, তাহলে যদি কমলকে যদি আমরা 100 ধরি, তাহলে বিমল কত হবে? বিমল হয়ে যাবে 130। তাহলে এবার বলছে কমলের আয় বিমলের থেকে কত কম? তাহলে 130-এ কম কত? 30। তাহলে 1-এ কম বাই 130। এবার 100-তে কত কম? তাহলে দেখো কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 300/13। এটা কাটাকাটি করলে পয়েন্টে আসবে কত হবে? 23.07। আরও কিছুটা আসবে, তাহলে আমরা দশমিকের পর দুটো সংখ্যা নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 37 নম্বর দেখো অঙ্কটা কী বলেছে, এক ব্যক্তি তার টাকার 20% হারিয়ে ফেলে, বাকি টাকার 25% খরচ করে, তার কাছে এখন 480 টাকা আছে। প্রথমে তার কাছে কত টাকা ছিল? তাহলে 480 টাকা এখন আছে, সেখান থেকে তাহলে বলছে 20% হারিয়ে ফেলে, তাহলে কত হবে? 100/100 - 20 গুণিত বাকি টাকা আবার 25% খরচ করছে, তাহলে সেটা কত হবে? 100/100 - 75। তাহলে করলে কত হবে? 480 গুণিত 100/80 ইন্টু 100/100/75। কাটাকাটি করে ফেলো, 0 0 কাটো, 8 6 48, 25 3 75, 25 4 100, 3 দিয়ে কাটলে 3 2 6। তাহলে কত হয়ে যাচ্ছে?
2 গুণিত 100 200, আর এখানে দেখো তার সঙ্গে 4, তাহলে কত হয়ে যাবে 800। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। এরপর নেক্সট অঙ্ক দেখো, 38 নম্বর অঙ্ক কী বলেছে? সরল সুদের একটা অঙ্ক দিয়েছে। কি বলছে? বার্ষিক কত সুদের হারে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তাহলে আসল যদি আমরা এখানে 25:4 বলছে, তাহলে আমরা উভয় পক্ষে দুটোকে 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আসল যদি 100 হয়, তাহলে সুদ কত হবে? 16। তাহলে আসল 100 হলে সুদ 16 হবে। তাহলে 2 বছরে সুদ আর আসলের অনুপাত দেওয়া রয়েছে, 2 বছরে বার্ষিক সুদের হার বলেছে। তাহলে আমরা সূত্র কি জানি? সুদ সমান আসল গুণিত সময় গুণিত সুদের হারকে আমরা আর হিসেবে ধরি বাই 100। তাহলে 100 কেটে যাবে, 2 দিয়ে কাটলে কত হবে? 8। তাহলে অতএব 8 সমান কত হয়ে যাবে? 8%। তাহলে এখানে অপশান দেখো, অপশান সিতে দেওয়া রয়েছে। প্রশ্ন খুবই সোজা হবে, প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবে, শুধু তোমরা একটু ভালো করে প্রশ্নটা পড়বে। তাড়াহুড়ো কেউ কোনো রকম করবে না, কারণ করতে গেলেই অঙ্ক বা রিজনিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। গ্রুপ সিতেও এরকম একটা দুটো অঙ্ক দিয়েছিল, যারা ব্যস্ততার সহিত করতে গিয়ে অনেকেই ভুল করে এসেছে। তোমরা একটু খেয়াল করবে ভাষাগুলো কী দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একবার দরকার হয় ক্রস চেক করে নিও, সময় যথেষ্ট পাবে। এরপর নেক্সট অঙ্ক 39 নম্বর অঙ্কে কী বলেছে? একটি মূলধন 5% বার্ষিক সরল সুদে 4 বছরে 800 সুদ দেয়, অর্থাৎ 800 টাকা সুদ। তাহলে মূলধন কত? তাহলে সুদ কত বলেছে? 800। তাহলে আমরা আসল জানি না, আসলটাকে পি ধরে নাও। এখানে দেখো বছর কত বলেছে? 4 গুণিত সুদের হার কত? 5 বাই 100। তাহলে বা এখানে কত হয়ে যাবে? 800 ইন্টু 100 বাই 4 ইন্টু 5 ইকুয়াল টু পি। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটলে 200, 5 দিয়ে আবার কাটো, 5 দিয়ে কাটলে 40। তাহলে অতএব পি সমান কত হয়ে যাচ্ছে? 4000। তাহলে 4000 দেখো এখানে কোথায় দেওয়া আছে? অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 40 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্কে কি বলেছে দেখো? 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমেই দেখো আমাদেরকে 12, 16 আর 24 এদের লসাগু বার করে নিতে হবে। এদের লসাগুটা বার করলে কত হবে? এদের লসাগু হবে 48। তোমরা নিজেরা করবে, আর লসাগুটা আমি দেখাচ্ছি না। তাহলে এবার কি হবে? এদের মধ্যবর্তী বলেছে, তাহলে 48 এবার গুণিতক করে দেখতে হবে। তাহলে 48 সঙ্গে 1 গুণ করলে 48। এভাবে করতে থাকলে আমাদের অনেক সময় যাবে। তাহলে তোমরা বড় গুণিতক নেওয়ার চেষ্টা করবে। তাহলে 48-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করে থাকি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 432। 48-এর সঙ্গে আমরা যদি 10 গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে 480। দেখো এই 432 এটা কিন্তু অপশানের মধ্যে নেই, তাই আমরা পরের গুণিতকটা নিলাম। তাহলে দেখো 480 এখানে অপশানে রয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সময়ের অভাবের জন্য যথেষ্ট দ্রুততার সঙ্গে অঙ্কগুলো করানো হয়েছে। যদি কোনো রকমভাবে কোনো ভাষাগত কোনো সমস্যা আমার দ্বারা হয়ে থাকে, তাহলে সেটা কনসিডার করে দিও। আর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারোর যদি কোনো রকম কোনো অঙ্কে কোনো সমস্যা থেকে থাকে। প্রশ্ন যথেষ্ট সহজ হবে, তোমরা শুধু প্রশ্নটাকে ভালো করে পড়বে, এবং যদি মনে হয় যে এই সময় সমস্যা হচ্ছে, করতে পারছো না, কিছুক্ষণ পরে আবার দেখবে ঠিক নিজেরা পারবে। প্রশ্ন যথেষ্ট সহজ হবে। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে এত সহজ অঙ্ক আসবে না, এত সহজ প্রশ্ন আসবে না, কারণ লেভেলটা তো অষ্টম শ্রেণী, সেক্ষেত্রে প্রশ্ন যথেষ্টই সহজ হবে। গ্রুপ সির প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখেছো, দেখে নিশ্চয়ই একটা আনুমানিক আন্দাজ করতে পেরেছো প্রশ্ন কীরকম হবে। শুধুমাত্র প্রত্যেকে একটু বিচক্ষণের সঙ্গে করলে প্রত্যেকটা অ্যান্সারই করতে পারবে। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।